আবার বল, কাকে ভালোবাসিস? অ্যানি ঝাপসা চোখে দেখে নিককে। লোকটা খারাপ জানা ছিল, কিন্তু রেগে গেলে এতটা ভয়ঙ্কর দেখায় জানা ছিল না। অ্যানি দুই গালে ধরে বলে, ভালোবাসলে আপনার সমস্যা কোথায়? আবারও বাম গালে থাপ্পড় পড়ে। এইবার অ্যানি পড়ে যেতে নিলে নিক চুলের মুঠি চেপে ধরে। শালি ধান্দাবাজ, আমার সাথে এক বিছানায় থেকে আরেক পুরুষের ভাবনা। খুন করে ফেলবো। 100 কোটি টাকার জিনিস তুই আমার। এই মুখে অন্য কারো নাম উচ্চারণ করলে ঠোঁট কেটে ফেলবো। আমি ঠিক কতটা বর্বর হতে পারি ধারণাও নেই। জানে ভয় কাজ করে না। এত নির্যাতনে অ্যানির শ্বাস নিতে কষ্ট হচ্ছে। নিকের চোখে চোখ রেখে বলে, মৃত্যুর ভয় ততক্ষণ যতক্ষণ একটা লোকের জানের ভয় থাকে, কিন্তু মরার ভয় চলে গেলে সে সব সীমা অতিক্রম করতে পারে। কারণ সে জানে একদিন সে মরবে, আর আমিও হয়তো বেশি দিন বাঁচবো না। আপনি নিজেই মেরে ফেলবেন আমাকে, সেটা আমার অজানা নয় নিক জেভরান। তাহলে কিসের এত জানের ভয় করব আমি? যদি বলেন ভালোবাসার কথা, তাহলে নাবিদকে ভালোবাসি আমি। এখন মেরে ফেলতে চাইলে মেরে ফেলুন। নিক শক্তভাবে অ্যানির চুল পেঁচিয়ে নেয় নিজের হাতের সাথে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে এক ধাক্কায় ওয়াশরুমের ভেতরে নিয়ে ফেলে দেয়। অ্যানি মেঝেতে গিয়ে ছিটকে পড়ে। মার্বেল মেঝেতে ছিলে না গেলেও ব্যথায় শরীরে ঝাঁকুনি দিয়ে ওঠে। নিক নিজেকে হারিয়ে ফেলে মানুষের বৈশিষ্ট্য থেকে, রূপ নেয় এক হিংস্র মাফিয়াতে। অ্যানির লং হেয়ারে ধরে চোয়াল শক্ত করে বাথটাবের ভেতরে মুখ ডুবিয়ে দেয়। নিকের এমন জঘন্য বর্বরতায় কিছু বলারও সুযোগ হয় না। অ্যানি পানির মধ্যে শ্বাস নিতে না পেরে হাত পা ছোটাছুটি শুরু করে। নিকের দুই চোখ আগুনে লাভার মতো ঝলঝল করছে। অ্যানির মাথাটা আরও ভালোভাবে চেপে ধরে বলে, মাই ক্রিমসন ডিজায়ার, এত সহজে তো তোকে মারবো না। তিলে তিলে কষ্ট দিয়ে নিজের কাছে এই 4 দেয়ালের ভেতরে বন্দি করে রাখবো, যাতে রাতে শান্তিতে ঘুমাতে পারি। জাস্ট ঘুমানোর জন্য তোকে রাখবো। নিক জেভরানের শয্যা সঙ্গী হওয়ার পরও পরপুরুষের নাম তো সহ্য করবো না। প্রয়োজনে জিহ্বা কেটে কথা বলার অধিকার ছিনিয়ে নেব। মাই ফাকিং ডার্ক লেডি। অ্যানির শ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। নিক অ্যানিকে হ্যাঁচকা টানে তুলে। 1 সেকেন্ড শ্বাস না নিতেই আবারও বাথটাবের পানিতে চেপে ধরে। এত ধকল একসঙ্গে নিতে না পেরে পানিতে ডুবে থাকা অবস্থায় জ্ঞান হারায়। নিস্তেজ হয়ে হাত দুইটা দুই পাশে ছেড়ে দেয়। শরীরের ভার ছেড়ে দেয় বাথটাবের এক কর্নারে। অ্যানির নিস্তেজ শরীরটা অনুভব করতেই নিকের হুঁশ আসে। রাগে ঝলঝল করা চোখ দুইটা শান্ত হয়ে আসে। বড় বড় নিঃশ্বাস টেনে অ্যানিকে পাজা কোলে করে তুলে নেয়। এরপর সাদা বেডশিটের উপরে শুইয়ে দিয়ে পুরো শরীর স্ক্যান করে। পানির কারণে টি শার্ট পুরোটা ভিজে গিয়েছে। সাদা টি শার্টের ভেতরে লাল জিনিস নজরে পড়তেই শুকনো ঢোক গিলল। ছন্নছাড়া হয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই। অ্যানির দিকে এক পলক তাকাতেই নিঃশ্বাসের ঘনত্ব বেড়ে যায়। অবাধ্য পুরুষটা গর্জে উঠতে চাইছে। নিক বিরক্তি নিয়ে বিড়বিড় করে আওড়ায়, রেড অ্যান্ড হোয়াইট একদম ম্যাচ, তবে আমার কাছে ভালো লাগছে না। অসহ্য সব। সব লাল রং তুলে দিব, জাস্ট ক্ষমতা আসুক একবার। বাল ছালের কালারকে বানিয়েছে সব। কালার ঠিক করতে পারে না, আসছে কাপড় বানাতে। সব কয়টাকে টর্চার সেলে নিয়ে যাওয়া উচিত। নিক বিড়বিড় করে কাবার থেকে অ্যানির জন্য একটা ঢিলেঢালা টি শার্ট নেয়। এরপর বেডের কাছে গিয়ে অ্যানির শিউরে বসে পড়ে। অ্যানির হাতটাকে দুই পাশে রেখে অ্যানির শরীর থেকে টি শার্ট খুলে ফেলে। পাপ নেই, বাধা নেই, অনুশোচনা নেই। তবে নিকের দৃষ্টি ছিল কাউচের কালো পর্দাগুলোর দিকে। ভেজা টি শার্ট বিছানার এক পাশে রেখে কাবার থেকে নিয়ে আসা টি শার্টটা পরিয়ে দেয়। হুট করে তার হাত গিয়ে টাচ লাগে অ্যানির মেদহীন পেটে। নিক নিঃশ্বাস নিয়ে অ্যানির পাশ থেকে উঠে যায়। এরপর বারান্দায় গিয়ে ডিভানে বসে পড়ে। ওয়াইনের বোতলটা খুলে ঢক ঢক করে পুরোটা গিলে ফেলে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। রাগ জেদ সব মিলিয়ে ওয়াইনের বোতলটা মেঝেতে সর্বশক্তি দিয়ে আছাড় মারে। চুল টেনে চিৎকার দিয়ে ওঠে। নিজেকে শান্ত করে চোখে শান্ত ভাব ফুটিয়ে তুলে বলে, আজ বাথটাবে চুবিয়েছে, অন্যদিন গলা চেপে ধরবো। সব সহ্য করব, কিন্তু এই সব নিয়ে গলাবাজি করলে তিলে তিলে শেষ করব। বারান্দার নিঃশব্দ প্রান্তে ডিভানের গাঢ় আসনে নিক বসে আছে। হাতে ধরা আছে স্বচ্ছ কাচের গ্লাস, যার ভেতরে ঢেউ খেলছে রক্তিম তরল। একের পর এক চুমুক দিচ্ছে সে, আর প্রতিটি গ্লাসে নিঃশেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার ভেতরে শূন্যতাও যেন আরও গভীরতর
হয়ে উঠছে। রাতের নীরবতা চারিপাশে গাঢ় অন্ধকারে বিস্তৃত। এখানে কেবল দূর আকাশের মৃদু নক্ষত্র যদি জ্বলজ্বল করছিল নিঃশব্দ সাক্ষীর মতো। সমস্ত পরিবেশ এক অদ্ভুত নিস্তব্ধতায় নিমজ্জিত হয়ে আছে। চারিদিকে বাতাসের ঠান্ডা নিকের গ্লাসের লাল তরলে প্রতিফলিত হয়ে ঝিলমিল করছিল। প্রতিটি ঢোক গিলে নেবার পর তার চোখের দৃষ্টি হয়ে উঠেছিল আরও শূন্য। গ্লাসের ভেতরের অন্ধকার তরলে তার রাগটাকে পরখ করছে। জীবনের নরম গতি তাকে আরাম দিলেও তার মনের অসহনীয় ভার কমাতে পারছিল না। চারিদিকে নিস্তব্ধতা তার কানে বার দুইটা বাক্য ঝংকার তুলছে। সে আমাকে অসম্ভব ভালোবাসে, হ্যাঁ, নিজের থেকেও বেশি ভালোবাসে। নিকের চোখ আরও ছলছল করে ওঠে, রক্তের নেশা চেপে ওঠে মাথায়। কাউকে আঘাত করতে না পারলে ভিতরে অজ্ঞান হয়ে থাকা ব্যক্তিটার লাস্ট রাত হয়ে যেতে পারে। নিক বড় বড় শ্বাস টেনে বারান্দার সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যায় টর্চার সেলের উদ্দেশ্যে, যেখানে শুরু হবে এক রক্তের ক্ষতবিক্ষত খেলা। টর্চার সেলের সে অন্ধকার বন্ধ কক্ষে যেন মৃত্যুর গহ্বর থেকে উঠে আসা এক অশুভ অভিশাপ। চারিদিকের দেয়ালে ঝোলানো লোহার শিকল, মরিচা ধরা হুক পড়ে আছে, রক্তের দাগে কলঙ্কিত ধারালো ছুরি টেবিলের ওপরে রাখা। সব কিছু মিলেমিশে সৃষ্টি করেছে এক অদৃশ্য বিভীষিকা। বাতাসে ছড়িয়ে আছে ঘামে মিশ্রিত রক্তের গন্ধ, যা শ্বাসকে ভারী করে তুলছে। এখানে প্রত্যেকটি নিঃশ্বাস মৃত্যু বার্তা বহন করছে। চেয়ারে বসে আছে গ্যাংস্টার বস, আর তার মুখে এক অদ্ভুত নির্লিপ্ততা। কিন্তু সেই নির্লিপ্ততার আড়ালে জমাট বাঁধা হিংস্রতার কালো ছায়া। ধূসর চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছে, যেন দাউ দাউ করে জ্বলতে থাকা অগ্নিশিখা। আঙ্গুলের ডগা দিয়ে সে ছুঁয়ে যাচ্ছে পাশের টেবিলে সাজানো লোহার প্লায়ার, ধারালো ছুরি আর রক্তমাখা হাতুড়ি। তার ঠোঁটে ফুটে উঠেছে এক প্রগাঢ় নিষ্ঠুর হাসি, যা নীরব রাতের বুকে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। নিস্তব্ধতার শ্বাসরুদ্ধ ভার যেন ছাদের সাথে ঝুলে আছে। বাইরে রাত নিঃশব্দ, কিন্তু ভেতরে সে নীরবতা অশুভ আর্তনাদ হয়ে কানে বাজছে। মনে হচ্ছে দেয়ালগুলো পর্যন্ত যন্ত্রণার ইতিহাস ধরে রেখেছে। প্রতিটি ইট যেন আর্তনাদ করছে অতীতের অসংখ্য ছিন্ন বিচ্ছিন্ন দেহের স্মৃতি নিয়ে। গ্যাংস্টার বসের চোখের ভেতর এক ধরনের হিংস্র তৃষ্ণা খেলা করছে। সে যেন শিকারীর মতো অপেক্ষায়, কারো আত্মচিৎকার শুনে নিজের নৃশংসতা পূর্ণতা দিতে। তার দৃষ্টি যখন এক মুহূর্তের জন্য ঝলসে ওঠে, মনে হয় সেই দৃষ্টির ভারে অন্ধকার আরও গভীর হয়ে উঠেছে। রাতের নীরবতা এখানে মৃত্যুর পূর্বাভাসের মতো, যেখানে প্রতিটি ক্ষণ ভয়ঙ্কর শীতলতার ধারালো ছুরির মতো বুক ছিঁড়ে যাচ্ছে। এ কক্ষ শুধুই চার দেয়ালের ভেতরকার স্থান নয়, এটি হলো ভয়, যন্ত্রণা ও মৃত্যুর এক অদৃশ্য মন্দির, যেখানে সময় থেমে আছে, যেখানে মানুষের কান্না আর্তনাদের প্রতিধ্বনি এখনও শোনায়, আর যেখানে গ্যাংস্টার বস নিজেকে প্রতিষ্ঠিত করেছে হিংস্রতার রক্তমাখা হিসেবে। দুইজন গার্ড মিলে লোক টেনে হিঁচড়ে গ্যাংস্টার বসের পায়ের সামনে এনে ধাক্কা মেরে ফেলে দেয়। লোকটার মাথা কালো কাপড় দিয়ে ঢেকে রাখা, হাত দুইটা পেছন ঘুরিয়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। অগ্নির চোখ দুইটা সিংহের মতো গর্জে ওঠে, ঠোঁটে খেলে যায় এক পৈশাচিক হাসি। শিকলে বাঁধা লোকটার দিকে ঘাড় কাত করে তাকায়, এরপর টেবিলের উপরে রাখা একটা ধারালো ছুরি হাতে তুলে নেয়। নিক ছুরির দিকে তাকিয়ে অধীরাজের উদ্দেশ্যে বলে, এইটা কোন গ্রুপের মাল রে? কোনটা বস? নিক চোখ গরম করে চোয়াল শক্ত করে তাকায় অধীরাজের দিকে। অধীরাজ নিজের জ্ঞানে ফিরে এসে আমতামতা করে বলে, সরি বস, প্রথমে প্রশ্নটা বুঝিনি, তাই রিপিট প্রশ্ন করেছি। এই শাউগার মাল মনে হয় ইগরের পার্সোনাল বডিগার্ড। নিক বাঁকা হেসে ছুরিটার দিকে তাকায়, মুহূর্তেই চোখ মুখ শক্ত হয়ে যায়। রাগের তীব্রতায় শরীরে উত্তেজনা বেড়ে যায়। বিকৃত এক হিংস্র পশু সমতুল্য হয়ে পড়ে মস্তিষ্ক। ইগরের পার্সোনাল বডিগার্ড শুধু শরীরে ঝাঁকাচ্ছে। কালো কাপড়ের ভেতরে কিছু দেখা না গেলেও গ্যাংস্টার বসের উপস্থিতি বুঝতে অসুবিধা হয়নি। লোকটা হেঁচড়ে নিকের পায়ের কাছে এসে পড়তে গলা বরাবর কোপ পড়ে। এক বিকট শব্দে চারিপাশ স্তব্ধ হয়ে যায়।
লোকটার তাজা রক্ত গিয়ে ছিটকে পড়ে নিকের মুখের উপর। রক্তে রঞ্জিত হয়ে পড়ে চারিপাশ। নিকের শরীরে লাল টুপটুপ রক্ত ঝরছে। এক কোপে শান্ত হয়নি। হৃদয়ের জ্বালা মেটাতে আরও একটা কোপ বসায় ঠিক আগের স্থানে। চামড়া ভেদ করে কণ্ঠনালী কেটে যায়। আরেকটা কোপ বসাতেই মাথাটা গিয়ে ছিটকে পড়ে একটা টেবিলের নিচে। রক্তের তাজা গন্ধ বাতাসের সাথে মিলিয়ে যায়। গ্যাংস্টার বসের মস্তিষ্কে বিকৃত নেশা চেপে বসে। লোকটার মাথাহীন দেহটার দিকে সামান্য ঠোঁট বাঁকায়। এরপর একটা সূচ দিয়ে ধীরে ধীরে চামড়া তুলতে থাকে। লোকটার প্রাণ নেই, আর্তনাদ নেই, শুধু নিষ্ঠুরতার শিকার হয়ে নিস্তেজ হয়ে পড়ে আছে। নিক গলার চামড়া আলাদা করে পেটের কাছে চলে আসে। বুকের চামড়ায় ধারালো সূচটা ঢুকাতেই টকবক রক্ত গড়িয়ে পড়তে থাকে। নিক নিচের ঠোঁট কামড়ে ধীরে ধীরে সব চামড়া আলগা করে নেয়। এরপর একটা রহস্যময় হাসি দিয়ে বডিটাকে স্টিলের ওপর রাখে। রক্তে রঞ্জিত হয়ে আছে তার পুরো দেহ। মূলত সে লাল রংটা প্রচুর পছন্দ করে। লোকটার চামড়াহীন রক্তাক্ত শরীরটার দিকে এক পলক তাকিয়ে নিঃশব্দে হাসে। অ্যানির কথা কানে পাচ্ছে। নাবিদের কথা মনে হতেই আবারও রক্ত টকবকিয়ে ওঠে। এক নির্দয় পশুর মতো মৃত লাশটার উপরে তাণ্ডব লীলা চালাতে থাকে। প্রথমে দুইটা হাত কেটে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। বুকের উপর অজস্র আঘাত বসায়। শরীরের উপরে চামড়া না থাকার কারণে খুব সহজে নরম মাংস ভেদ করে বুক চিরে যাচ্ছে। পেটের উপরে অংশ ফলা ফলা হয়ে যায়। নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসার উপক্রম। পেটের ভেতরে সব জিনিস দৃশ্যমান হয়ে ওঠে। নিক এক পৈশাচিক অট্টহাসি দিয়ে কলিজাটা হাতড়িয়ে বের করে আনে। এরপর সে রক্তাক্ত কলিজার উপর হাজারটা কোপ বসায়। চোখ দুটি লাল হয়ে আছে। ঘুমন্ত সিংহ জেগে উঠলে যেমন হৃদয়হীন হয়ে ওঠে, নিক জেভরান সে ভয়ানক সিংহের এই কোনা এক বহুরূপী। অধীরাত চেয়ারে বসে বসে নিকের সব হিংস্রতা দেখছে। মূলত সে সবার মাংসকে কেটে টুকরো টুকরো করে। বার যখন নিক বা আরিশ নিজে করে তখন সে এক জায়গায় বসে দেখে, জাস্ট অপেক্ষা করে কখন আদেশ আসবে টুকরো অংশগুলোকে সমুদ্রে ভাসিয়ে দিয়ে আসার। অধীরাজ নিজের ভাবনার মাঝেই শুনতে পায় নিকের গম্ভীর আওয়াজ। সমুদ্রে ভাসিয়ে দিয়ে আয় প্রতিটা মাংসপিণ্ডকে, বাকি অস্তিত্বগুলোকে কুকুর দিয়ে খাওয়া। তখন ৩টার কাছাকাছি। চারিপাশে নিস্তব্ধতার এক অদৃশ্য আবরণ। শুধু দূরে সমুদ্রের গর্জন যেন আকাশ ফুঁড়ে উঠে আসছিল। রিসর্টের ঘরটি ম্লান আলোয় ডুবেছিল। সময় থেমে আছে শ্বাসরুদ্ধ আর অচলভাবে। ডিভানের কিনারায় বসে নাজলি দৃষ্টি রেখেছিল খোলা জানালার বাইরে। আকাশে ছড়িয়ে থাকা নক্ষত্রর দিকে তাকিয়ে হাহাকার ভরা এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। এই নির্জন রাতও তার দুঃখকে বারণ করতে অক্ষম। ঠিক সেই মুহূর্তে পেছনে ভেসে এলো এক ভাঙাচোরা কণ্ঠস্বর। নাজলি। চমকে উঠে ঘুরে দাঁড়ালো সে। নাবিদ মাথায় হাত দিয়ে কষ্টভরা মুখে উঠে বসার চেষ্টা করছে। তার চোখ লাল, দৃষ্টি ভারী, শরীরের প্রতিটি শিরা যেন অসহায় যন্ত্রণার ভারে নত। নাজলি জানালার কাছ থেকে দ্রুত সরে এসে তার পাশে এসে বসে পড়ে। কাপা হাতে লেবু মিশ্রিত পানির গ্লাস বাড়িয়ে দেয়। কণ্ঠ ভিজে ওঠে উদ্বেগে। খেয়ে নাও, এটা ভালো লাগবে। নাবিদ গ্লাসটা নিজের হাতে নিয়ে ঢক ঢক করে শেষ করে ফেলে, যেন ওই কটু স্বাদটি তার ভেতরের যন্ত্রণাকে কিছুটা নিস্তেজ করবে। নাজলি গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে চেপে ধরা স্বরে প্রশ্ন করে, প্রথমবার তো মদ খেলে না তুমি, আজ এমন বেহাল দশার কারণ কি? নাবিদের চোখ ঝাপসা হয়ে যায়। দৃষ্টি ভারী হয়ে থেমে যায় নাজলির মুখে। এক দীর্ঘশ্বাস ছেড়ে কণ্ঠ ভেঙে পড়ে, কে এনেছে আমাকে এখানে? একটা মেয়ে তোমাকে এখানে দিয়ে গেছে। নাবিদের ভ্রু কুঁচকে ওঠে, চোখে চলন্ত প্রশ্নের ছায়া। মেয়ে? নাজলির কণ্ঠে অস্থিরতা জমেছে। হ্যাঁ, মেয়ে। কিন্তু আগে বলো, আজ নিক জেভরানের সাথে দেখা করতে গিয়েছিলে? সে কি বলেছে? কিছুক্ষণ চুপ করে থাকে নাবিদ। চোখের পাতা ভারী হয়ে আসে। ঠোঁট কেঁপে ওঠে। পুরুষের চোখের পানি লুকানোর নিয়ম, কিন্তু ব্যথার পাহাড়ে সেই নিয়ম ভেঙে যায়। অসহায় কণ্ঠে বলে ওঠে, না। আমি হেরে গেলাম নাজলি। ভালোবাসার এক অমূল্য পরীক্ষায় আমি সম্পূর্ণ ভেঙে পড়লাম। নাজলি স্থির হয়ে যায়। বুকের ভেতর যেন কেউ পাথর চেপে বসায়। অ্যানি হারিয়ে যাওয়ার পর থেকে সাহসের একমাত্র ভরসা ছিলই নাবিদ। শৈশব থেকে অ্যানিকে আগলে রেখেছে। তার প্রতিটি হাসি, আনন্দ, প্রতিটি কষ্টে পাশে থেকেছে।
নাজলি জানে অ্যানির প্রতি নাবিদের ভালোবাসা কতটা শুদ্ধ, কতটা গভীর, অথচ আজ সেই নাবিদ নিজেকে ভাঙা মানুষ বলে স্বীকার করছে। নাজলির ঠোঁট শুকিয়ে যায়, বুক ভারী হয়ে আসে। সে শুকনো ঢোক গিলে কষ্ট ভরা প্রশ্ন ছুড়ে দেয়। কিসের এত হেরে যাওয়া নাবিদ? নাবিদ চোখ বন্ধ করে ফেলে। অন্ধকারের ভেতর থেকে শব্দ উঠে হাসে, যেন বিষাক্ত তীর ছুড়ে দেয়। নিক এনিকে বিয়ে করেছে নাজলি। আবার এনিকে সেই জানোয়ারটা বিয়ে করেছে। শব্দগুলো বজ্রপাতের মতো আঘাত করে নাজলির অন্তরে। তার দুই পা হঠাৎ পিছিয়ে যায়, শরীর কেঁপে ওঠে প্রবল ঝাঁকুনিতে। চারিপাশ ঘুরপাক খেতে থাকে, চোখে অন্ধকার নেমে আসে। দেয়ালের সাথে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে কোনোভাবে নিজেকে সামলায়। ঠোঁট কাঁপতে থাকে, কণ্ঠ ভেঙে বেরিয়ে আসে। না, এটা হতে পারে না। তুমি তুমি কি নিশ্চিত? নাবিদের চোখের কোণে জমে ওঠে ব্যথার জলোচ্ছ্বাস। চোয়াল শক্ত করেও আর আটকে রাখতে পারে না, কণ্ঠ ভারী হয়ে গড়িয়ে পড়ে। নিক নিজে এসে বলেছে। আর নিক জেব্রান মিথ্যা বলে না নাজলি। ওর প্রতিটা কথা মৃত্যুর মতো সত্য। নাজলি চোখ বন্ধ করে পাগলের মতো নিজের চুল আঁকড়ে ধরে। বুক থেকে একদম বন্ধ আর্তনাদ বের হয়ে আসে। এটা অসম্ভব। আমি আমার অ্যানিকে চাই। মেরে ফেলবে ওকে ওই জানোয়ারটা। নাবিদ, ফিরিয়ে দাও আমার অ্যানিকে। আমি মানতে পারি না এই বিয়ে। ভুলে যেও না, তোমার সাথে অ্যানির বিয়ের কথা ছিল, গ্যাংস্টারের সাথে নয়। আমি মানি না এই নির্মম সত্য। নাবিদ, কিছু করো। এই বলে নাজলি ভেঙে পড়ে কান্নায়, আর তার বুক থেকে নীরব কান্না গড়িয়ে পড়ে রাতের নিস্তব্ধতায়, যা আকাশকেও যেন বিদীর্ণ করে তুলেছে। নাবিদ নাজলিকে সান্ত্বনা দিয়ে বলে, কান্না করার সময় এখন নয় নাজলি। এখন আমাদের বুদ্ধি খাটিয়ে কাজ করার সময়। নিক এনিকে বিয়ে করলেও এই বিয়ের কোনো মানে নেই। আমরা এখন সবচেয়ে বড় পদক্ষেপে এগিয়ে যাব। আমার আর অপেক্ষা করতে পারবো না। অন্যের স্ত্রী রূপে আর সহ্য করব না। নাজলি চোখ তুলে বলে। নাবিদের চোখের মণিতে খেলে যায় এক রহস্যময় পরিকল্পনা। অধরে হাসি ফুটিয়ে বলে, না এনিকে নিজ হাতে তুলে নিয়ে আসবো। নিক জেব্রানের চোখ ফাঁকি দিয়ে ছলনার আশ্রয় নিব। এরপর এনিকে নিয়ে আসবে, সে ব্ল্যাক ভাইপার মেনশন থাকবে। নাজলির অন্তর কেঁপে ওঠে। অবাকতার চরম পর্যায়ে গিয়ে বলে, মাথা ঠিক আছে তোমার? অ্যাক্সিডেন্টের সাথে সাথে কি জ্ঞান শক্তিও হারিয়ে ফেলেছো? তুমি কার মেনশনে যাওয়ার কথা বলছো আইডিয়া আছে? একটা পোকা ঢুকলেও নিক জেনে যায়, আর সেখানে তুমি প্রবেশ করতে চাইছো। একবার বেঁচে এসেছো নাবিদ, পরের বার প্রাণ হারাতে পারো, তাই এমন ভুল করো না। নাবিদ সামান্য শব্দ করে হেসে বলে, না কিন্তু আমি তো নিকের মেনশন যাব না। তাহলে? এনি নিজে আসবে আমাদের কাছে, আমরা বাইরে অপেক্ষা করব। এনি সবার চোখ ফাঁকি দিয়ে মেনশন পাড়িয়ে আমাদের কাছে আসবে। নাজলি নাবিদের কথায় চোয়াল শক্ত করে বলে, পাগল হয়ে গিয়েছো তুমি? হাজার হাজার গার্ড বাড়ির চারপাশে, আর অ্যানি সবার চোখ ফাঁকি দিয়ে আসবে? আর ইউ ক্রেজি নাবিদ? নাবিদ নিঃশ্বাস টেনে বলে, না দিনের আলোতে চারপাশে অসংখ্য গার্ডের চোখ ফাঁকি দেওয়া যাবে না। দিনের দিনের আলোতে অসংখ্য গার্ডের চোখ ফাঁকি দেওয়া না গেলেও রাতের নিস্তব্ধতায় দেওয়া যায় নাজলে। এনির মতো এমন ছোটোখাটো মেয়ে যে কোনো উপায়ে আসতে পারবে, কিন্তু তার জন্য প্রয়োজন সাহস। আর এনির সাহস সম্পর্কে আমি খুব পূর্ব পরিচিত। অতীত ভুলে যাওনি নিশ্চয়। নাজলি আহত সুরে বলে, না যদি পালাতে গিয়ে ধরা খেয়ে যায়, তাহলে নিক একদম অ্যানিকে মেরে ফেলবে নাবিদ। ভবিষ্যৎ চিন্তা করলে বর্তমান চলা কষ্টকর হয়ে যাবে নাজলি। আমাদের বর্তমান একটাই টার্গেট, এনিকে যে কোনো মূল্যে নিকের মেনশন থেকে পালাতে সাহায্য করা। হ্যাঁ, সম্মতি দিলাম তোমার কথাকে, কিন্তু আমরা অ্যানিকে বার্তা পাঠাবো কিভাবে? নাবিদ বাঁকা হেসে বলে, না চিঠির মাধ্যমে। নাজলির চোয়াল ঝুলে আসে। মানে? নাবিদ নাজলের অবগতা বুঝতে পেরে বলে, প্রযুক্তি আজ অনেক এগিয়ে গিয়েছে নাজলি। আমরা অনেকটা দূর থেকে কাউকে চিঠি দিতে পারি, আর সেটা কেউ বুঝতেও পারবে না। কিভাবে? সূর্যোদয় হলেই দেখতে পাবে। এখন আপাতত এইটা নিয়ে আরো গভীরভাবে ভাবো। এইবার এনিকে নিয়ে আসতে কেউ আটকাতে পারবে না, স্বয়ং গ্যাংস্টার বস নিক জেব্রানো না। এনির যাতে কোনোরূপ ক্ষতি করতে না পারে, তাই শান্তির মাধ্যমে কাজটা করতে চেয়েছিলাম, কিন্তু এখন আর এটা
হবে না। তুমি যদি উন্মাদ হও তাহলে আমি এক প্রেমিক পুরুষ, আর নিজের ভালোবাসাকে রক্ষা করার জন্য সর্বোচ্চ বর্বর কাজ করতে পারি, নিক জেব্রা। সকালের আবহাওয়া যেন প্রকৃতির নিজস্ব এক মহাকাব্যিক রূপমালা, যেখানে প্রতিটি কণা, প্রতিটি শ্বাস, প্রতিটি দিগন্ত জুড়ে অদ্ভুত এক শুদ্ধতা ছড়িয়ে থাকে। আকাশের প্রভাতী আভা স্বচ্ছ কাচের মতো স্বচ্ছন্দ, তবু তার ভেতরে মিশে থাকে গভীর এক অপার্থিব শান্তি, যা মানব হৃদয়ের অতল গহ্বরেও আলোড়ন জাগায়। নির্মল বাতাসের প্রতিটি ঝাপটা যেন সুপ্ত চেতনাকে জাগ্রত করে অদৃশ্য স্পর্শে। মনে হয় যেন স্বর্গীয় শ্বাস প্রশ্বাসে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড স্নিগ্ধ হয়ে উঠেছে। গাছের পাতায় লেগে থাকা শিশির বিন্দুগুলো এমন নিখুঁত নৈপুণ্য ঝলমল করে যে মনে হয় রৌদ্রকণা যেন হীরকের অন্তরলোক থেকে ভেসে এসে সেখানে আশ্রয় নিয়েছে। দূরে দাঁড়িয়ে থাকা মহিরুহের ছায়া ভেদ করে পাখিদের কুজন প্রতিধ্বনি হয়, যা নীরবতার বুকে সূক্ষ্ম অথচ গম্ভীর সঙ্গীতের মতো ভেসে বেড়ায়। এ সময়টা যেন এক দৃষ্টির পুনর্জন্ম, যেখানে মানুষ, প্রকৃতি ও সময় একত্রে মিলিত হয়ে চিরন্তনতার স্বাক্ষর বহন করে। কালো পর্দাগুলো উড়াউড়ি করছে। অ্যানি ঘুমের মধ্যে এক পাশ থেকে অপর পাশে ফিরতে যাবে, এমন সময় ওর লম্বা চুলে টান পড়ে। সাথে সাথে ব্যথায় চোখ মেলে তাকায় সে। ব্যথায় মুখ দিয়ে মৃদু চিৎকার বেরিয়ে আসে। চুলের ব্যথা কমানোর জন্য উঠে বসার চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছে একটা পাহাড় তার শরীরের উপরে রাখা হয়েছে। সামান্য তিল পরিমাণ নড়ার ক্ষমতাও তার নেই। অ্যানিক বিরক্তি নিয়ে ভালোভাবে তাকাতেই শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। নিজের শরীরের ওপর নিকের শরীরে ভর অনুভব করতেই রাগে চোয়াল শক্ত করে ফেলে। নিক অ্যানিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। অ্যানি নিকের বাঁধন থেকে বেরিয়ে আসার জন্য ছটপট শুরু করে দেয়। ঘুমন্ত নিককে দেখে অ্যানি তাচ্ছিল্য হাসে। দেখে মনে হচ্ছে কোনো নিষ্পাপ বাচ্চা, কিন্তু এইটা জালেমের সর্দার। অ্যানি বিরক্তির নিঃশ্বাস ছেড়ে নিকের ঘাড় পর্যন্ত লম্বা চুলগুলোতে ধরে সর্বশক্তি দিয়ে টান ধরে। নিজের চুলে টান অনুভব হতেই নিক কপাল কুঁচকে তাকায় অ্যানির দিকে। নিককে তাকাতে দেখে অ্যানি ঠোঁট ভিজিয়ে বলে, উঠুন আমার উপর থেকে। নিক ভ্রু নাচিয়ে নিজের অবস্থান পরখ করে। শান্তির ঘুমটা নষ্ট করার জন্য মাথায় রাগ চেপে বসে। অ্যানির দুই হাত চেপে ধরে চোয়াল শক্ত করে বলে, জাগালি কেন আমায়? দেখতে পাসনি ঘুমাচ্ছিলাম? অ্যানি হাত ছোটানোর ব্যর্থ চেষ্টা করে বলে, বিছানায় কি জায়গার অভাব পড়েছে? আপনার মতো 400 কেজির বস্তু যদি আমার মতো 40 কেজির ওপর রাখা হয়, বাঁচবো মনে করেন? নিক অ্যানির উপর থেকে উঠতে উঠতে তিরিক্ষি মেজাজে বলে। অ্যানি বাঁচতে বলেছে কে? মরে যা। ছলছল চোখে বলে, আপনি নিজেই তো দিচ্ছেন না। ইচ্ছে তো করে নিজে মরার আগে আপনাকে মেরে রক্তাক্ত করে দিয়ে যেতে। নিক চোখ রাঙিয়ে দাঁত কটমট করে বলে, সাহস বেশি হয়ে যাচ্ছে না? এত মায়ের খেয়ে মুখ বন্ধ হয় না তোর? এইসব সাহস দেখিয়ে নিজের বিপদ কেন টেনে আনিস বারবার? ইফ আই স্ট্রাইক ইউ দেন অ্যাগেইন ইউ উইল লুজ কনসিয়াসনেস। অ্যানি সামান্য চুপ থেকে তাচ্ছিল্য হেসে বলে, ইংরেজি গালি দিতে ভালোই পারদর্শী। আমার বাংলা গালি শুনলে টিকতে পারবেন তো? নিক ভ্রু নাচায়, ঠোঁট বাঁকিয়ে বাঁকা হেসে বলে, তোমার বাংলা গালিগুলো একটু শুনি বেবি গার্ল, দেখেই টিকতে পারি কিনা। থাক, খুনির। অ্যানি নিকের দিকে আর চোখে তাকায়। নিক এইটার অর্থ বুঝতে পারেনি ভেবেই বাঁকা হাসে। নিক গ্রীবাদেশ নাড়িয়ে বলে, এর অর্থ? অ্যানি নিঃশ্বাস টেনে বলে, এর অর্থ হলো পবিত্রতা। পৃথিবীর সবচেয়ে ভালো ব্যক্তিদের এই গালিটা দেওয়া হয়, বাট আমি আপনাকে দিয়েছি ভালোবেসে। নিক সামান্য শব্দ করে হেসে ওঠে। নিকের হাসি দেখে অ্যানি কপাল কুঁচকে তাকায়। নিক অ্যানির কাছে এসে গাল চেপে ধরে বলে, ভালোবাসা? ও মাই ফাকিং ডার্ক অ্যাঞ্জেল। তবে এই শব্দের অর্থ আমি জেনে নিব, চিন্তা করো না। মিথ্যে বলাটা তোমার মতো মেয়ের মুখে শোভা পায় না। অ্যানি ঘৃণায় মুখ ঘুরিয়ে ফেলে। নিক তীক্ষ্ণ নজর দিয়ে অ্যানিকে ছেড়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গিয়েও দাঁড়িয়ে যায় অ্যানি প্রশ্নে, কতদিন আটকে রাখবেন আমাকে এই শিকল দিয়ে? জাহান্নামেও শাস্তি পূরণ হওয়ার পর জান্নাত দান করা হবে। আপনার নরক থেকে সেই জান্নাত আমি কবে পাবো, নিক জেভরান? নিক ঘাড় ঘুরিয়ে তাকায় অ্যানির দিকে। অ্যানি ভেজা চোখে তাকিয়ে আছে নিকের দিকে। নিক গলার খাত নামিয়ে গভীর হয়ে বলে, আমার পুরোটাই তো জাহান্নাম। এখন তোমাকে আমি জান্নাত দান করব কোথা থেকে বেবি গার্ল?
অ্যানি নিশ্চুপ হয়ে যায়। পুরো শরীর ব্যথায় টনটন করছে। শরীরে অসংখ্য কালশিটে দাগ পড়ে গিয়েছে নির্মম আঘাতের কারণে। জানা নেই এই কালশিটের দাগ আরও কত পড়বে এই কোমল শরীরে। হাত পা চারিপাশে মেলে দিয়ে শান্তির ঘুম ঘুমাচ্ছে মেহের। বালিশের পাশেই নিকের ছবি, নিকের ঘুমটা নিকের একটা টি শার্ট। আরিশ অনেক দিন পর বোনের সাথে দেখা করতে এসেছে। মেহেরের খোঁজে তার রুমে গিয়ে ঢোকে। মেহেরকে ঘুমাতে দেখে গালে হালকা স্পর্শ করে বলে। মেহু, ওঠ। আরিশের গলা বারবার কানে যেতেই মেহের তড়িৎ গতিতে তাকায়। ঝাপসা চোখে আরিশকে দেখতে পেয়ে অধরে হাসি ফুটে ওঠে। দ্রুত শোয়া থেকে উঠে জড়িয়ে ধরে বলে, কেমন আছো ভাইয়া? আরিশ বোনের মাথায় হাত রেখে মুচকি হেসে বলে, পড়াশোনার কি অবস্থা? তানভি আপু আমাকে সাহায্য করেছে ভাইয়া, পড়াশোনা খারাপ হওয়ার চান্স নেই। আরিশ শেষে কিছু বলতে যাবে তার আগেই চোখ আটকে যায় নিকের ছবিতে। পাশের টি শার্টটা চিনতেও তার অসুবিধে হয়নি। নিক একবার জ্বরে আক্রান্ত ছিল, তখন মেহের পুরো শরীর মুছে দেয় আর এই সুযোগে সেখান থেকে টি শার্টটা নেওয়া। আরিশ গম্ভীর হয়ে বলে, মেহের নিককে কাছে নিয়ে ঘুমাস কেন? আর এই আর্ট কে করেছে? লজ্জায় মাথা নিচু করে ফেলে। এরপর মিনমিন সুরে বলে, আমি আর্ট করছিলাম ভাইয়া, এটা অনেক আগে। আরও একটা ছবি আর্ট করেছি, এটা কোনো এক বিশেষ দিনে নিক ভাইয়াকে উপহার দিব। আরিশ চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে বলে, পাগলামো বন্ধ কর মেহের। পাগলামো কোথায় করছি ভাইয়া? নিককে নিজের করে চাওয়াটা এক প্রকার পাগলামো। নিক আর তুই আলাদা মেরুর, বোঝার চেষ্টা কর আমার কথা। মেহের হালকা হেসে বলে, তুমিও তো আমার থেকে আলাদা ভাইয়া, আমি আর তুমি অত আলাদা মেরুর, তাহলে আমরা ভাই বোন হলাম কিভাবে? ক্রিমিনাল লিডারের আরিশের একমাত্র বোন আমি। সত্যিকারের অর্থে তোমার রক্ত যদি আমার শরীরে থাকে, তাহলে গ্যাংস্টার বস নিক জেভরানকে সামলানোর ক্ষমতা আমারও আছে। ভালোবাসা দিয়ে সব করা যায় ভাইয়া। সব ভালোবাসা মধুর হয় না, কিছু ভালোবাসা শিখতে হয়। আর এইসব জিনিস থেকে বেরিয়ে আয়। ভালোবাসা কি পাপ ভাইয়া? পাপ নয়, বাট ভুল মানুষকে ভালোবাসা পাপ। তুই নিককে কোনোদিন পাবি না, আর তার গ্যারান্টি আমি তোকে দিচ্ছি। তাহলে আমার জন্য কাফনের কাপড়ের ব্যবস্থা করো। আরিশ চমকে তাকায় মেহেরের দিকে। মেহের, মেহেরের চোখ দিয়ে পড়তে থাকে। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে নিচের ঠোঁট কামড়ে বলে, নিক যদি আমার না হয়, এই ভালোবাসা যদি পাপ হয়, তাহলে আমার জন্য কাফনের ব্যবস্থা করে রেখো ভাইয়া। ও আমার ভালোবাসা নয়, নিক জেভরান আমার জীবন ভাইয়া। শিশুর মন থেকে যাকে নিজের মন প্রাণ দিয়ে এসেছি, কিশোরী মনে ওকে কাছে পাওয়ার এক তীব্র বাসনা জেগে উঠেছে। হ্যাঁ, নিক জেভরান ভয়ানক। উনি মেয়ে ধর্ম কিছু মানেন না, এক প্রকার বর্বর জীবন ওনার। কিন্তু এরপরও ভালোবাসি। নিজের ভাইকে যদি ভাই স্বীকার করতে পারি, তাহলে ওনাকে ভালো কেন বাঁচতে পারবো না? আরিশ হতাশার নিঃশ্বাস ফেলে ঘন ঘন মেহের দিকে তাকিয়ে বলে। আর যদি নিক অন্য কাউকে বিয়ে করে ফেলে? মেহের আতকে ওঠে, যেন থমকে যায় তার চারিপাশের পরিস্থিতি। বিছানার চাদর খামচে ধরে ফুপিয়ে ওঠে। এমন কথা আর কোনোদিন বলো না ভাইয়া, আমি সহ্য করতে পারি না। যদি কোনোদিন মনে হয় নিক জেভরান কোনোদিন আমার হবে না, সেদিন তুমি তোমার মেহেরকে হারিয়ে ফেলবে ভাইয়া। কাউকে অভিযোগ করব না, নিজ দায়িত্বে সরে যাব নিষ্ঠুর পৃথিবী থেকে। যাকে ভালোবাসি তার জন্য অন্য নারীর ছায়া দেখার ক্ষমতা আমার নেই। আরিশ আচমকা মেহেরকে নিজের সাথে জাপড়ে ধরে। মেহের সামান্য শব্দ করে কেঁদে ওঠে। আরিশ ঘন ঘন নিঃশ্বাস টানছে। মেহেরের ভালোবাসা নামক আসক্তির হিসেব মেলাতে পারছে না সে। যদি কখনো অ্যানির কথা জানতে পারে, তখন আরিশের আত্মা কেঁপে ওঠে। কি হবে চারিদিকে ভালোবাসার এই সমাপ্তি? কার জীবন কোথায় গিয়ে পৌঁছাবে? অধীরাজ দাদা মশাইয়ের সাথে কথা বলছে। মূলত সে এখানে আরিশের সাথে এসেছে। নিক বর্তমানে তার গ্লাস মিনারে কোনো এক কাজে গিয়েছে, আর সেটাও খুব গোপন কক্ষে। রাত ছাড়া আজ আর বের হবে না। দাদা মশাই অধীরাজের দিকে তাকিয়ে বলে, মেয়েটা এখন কি অবস্থায় আছে? অধীরাজ ঠোঁট কামড়ে বলে, বিয়ের দিন দেখার পর আর দেখতে পারেনি। তাকে একটা বদ্ধ রুমে বন্দি করে রাখা হয়েছে। চারদিকে সিসি ক্যামেরা গার্ড, নজরবন্দি। একটা পাখি ঢোকানোর সাহস নেই। দাদা মশাই গম্ভীর নিঃশ্বাস ফেলে বলে, এইভাবে আটকে রাখার কারণ খুঁজে পাচ্ছি না। যদি শারীরিক বাসনার জন্য হতো তাহলে হয়তো মারা যেত, কিন্তু তাদের কথা অনুযায়ী নিক এখন ওই মেয়েটার সাথে কিছু করেনি।
কিন্তু আমার প্রশ্ন হলো মেয়েটার সাথে কিছু করেনি বুঝলি কিভাবে? অধীরাজ অদরে হাসি ফুটিয়ে বলে, সিংহের থাবায় পড়লে সে কি আর সুস্থ থাকবে দাদামশাই? কোনো ডাক্তার আনার হলে তো আমি জানতাম, বাট কোনো ডক্টর আসেনি। সেই থেকেই সন্দেহ বস এনির সাথে তেমন কিছু করেনি। দাদামশাই চিন্তিত হয়ে বলে, দাদা এর মধ্যে প্রচুর রহস্য অধিরাজ। নিকের হুট করে নিলাম কেন্দ্র থেকে এত কোটি টাকার বিনিময়ে ক্রয় করা, 18 জন গ্যাংস্টারকে নিজের শত্রুতে পরিণত করা, মেয়েটাকে এত গার্ডের মধ্যে রাখা, সব কিছুর মধ্যে এক ধরনের রহস্য আছে। রহস্য যাই হোক, কোনোভাবে যদি মেয়েটার সাথে প্রেম হয়ে যায় তাহলেই হবে। মশাই কপাল কুঁচকে তাকায়। অধীরাজ আমতা আমতা করে বলে, এইভাবে তাকানোর কি আছে দাদামশাই? হয়ে গেলে সমস্যা কোথায়? ইনি এখন বসের বউ, বাট একটাই সমস্যা, বস হচ্ছে সবচেয়ে নিষ্ঠুর আর ইনি বসকে এতটাই ঘৃণা করে যে বসের উপস্থিতি অনুভব করলে মুখ ঘুরিয়ে ফেলে। দাদামশাই সামান্য হেসে বলে, এত জটিলতার ভিতরে ভালোবাসার কথা বলছিস? মেয়েটা প্রচুর সাহসী, একদিন দেখা করতে হবে। শুধু সাহসী নয়, অপরূপ সুন্দরী দাদামশাই। একবার তাকালে তুমি চোখ ফেরাতে পারবে না, বাট এখন জানি না কি অবস্থায় আছে। সৌন্দর্য আর কোমলতার জন্য মেয়েটার জীবন আজ নরকে পরিণত হয়েছে। তবে তাদের স্বাধীনতা একটা ডেবিট। তবে তাদের সাবধানতার একটাই, এখন প্রতিটা মাফিয়া চুপ থেকে চাল চালছে নিককে হারানোর। তারা যে কোনো সময় হামলে পড়বে, ভবিষ্যতে প্রচুর সতর্ক থাকতে হবে তাদের। কাল রাতেই ইগোর আর কায়াত এসেছিল আমার কাছে, অনেক হিংস্র হাইনার মতো হয়ে আছে। অধীরাজ বাঁকা হেসে বলে, ওরা চুপ, তাই আমরাও চুপ। ওরা জাগ্রত হলে আমরাও ভালোবাসার কমতি রাখবো না দাদামশাই। একটু অপেক্ষা কর, আমি কিছু একটা নিয়ে আসছি, সময়কার মাফিয়া ম্যাপ। অধীরাজ সম্মতি জানায়। দাদামশাই উঠে যায়। দাদামশাই চলে যেতেই একটা মেলি কণ্ঠে বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে। হাই জাম্বুবান। অধীরাজ সামনে তাকিয়ে তানভিকে আসতে দেখে নিঃশ্বাস ছাড়ে। তানভি কাছে এসে মিষ্টি হেসে বলে, কেমন আছো জাম্বুবান? জানো অনেক মিস করেছিলাম তোমাকে। যাক, অবশেষে দেখা পেলাম। অধীরাজ ব্রুখানা কিঞ্চিত কুঁচকে বলে, তোমাকে বলেছিলাম আমার জন্য অপেক্ষা করতে। ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা না করলে আর কার জন্য করব? আচ্ছা বাদ দাও, তুমি মিস করোনি আমাকে? একদম নয়। কেন মিস করোনি? কারণ মিস করার কোনো কারণ নেই। হ্যাঁ রাইট, মিস তো তাদের করে যারা অনেক দূরে থাকে, বাট আমি তো সবসময় তোমার বুকে থাকি, তাই না? অধীরাজ চোয়াল শক্ত করে তাকায় তানভীর দিকে। তানভি অধীরাজের চোখ দেখে ভয় পেলেও সাহস জুগিয়ে বলে, চলো বিয়ে করে ফেলি, এরপর সংসার করে একটা টিকেট টিম গঠন করে ফেলবো। আইডিয়াটা খুব সুন্দর, তাই না? অধীরাজ নিজের ধৈর্যের খেই হারায়। চোখ দুটা জ্বলে ওঠে রাগে। আচমকা তানভীর হাত শক্ত করে চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলে, এত ইগনোর করার পরেও পিছনে কেন পড়ে আছিস সেভাবে? বেশি বাড়াবাড়ি করলে শরীরটাকে কেটে সমুদ্রে ভাসিয়ে দিয়ে আসবো। রক্ত দেখলে জ্ঞান হারিয়ে পড়ে যায়। সেই স্বপ্ন দেখছে আমাকে বিয়ে করে ক্রিকেট টিম বানাবে। পরের বার আর এইসব বললে মাথাটা কেটে 2 ভাগ করে ফেলবো। অধীরাজের স্পর্শ করার জায়গা এতটা ব্যথা পাচ্ছিল যে চোখ দিয়ে অনবরত পানি পড়া শুরু করে। সে কান্না মিশ্রিত চোখে ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, আমাকে আপনার কাছে এক ধরনের শেষরা মনে হয়, তাই না জাম্বুবান? অধীরাজ ছোট ছোট চোখে তাকায়। তানভি শব্দ করে হেসে বলে, তবে শেষরা ভাবলেও সমস্যা নেই, আপনার কাছে আমি 1000বার শেষরা হতে রাজি আছি। বিশ্বাস করুন, আপনি যদি আমাকে ভালো না বাসতেন তাহলে আমি আপনাকে কোনোদিন আপনার পিছু নিতাম না। আপনি আমাকে ভালোবাসেন, বাট স্বীকার করতে চান না। আপনার প্রফেশনের কারণে আমাকে কাছে ঘেঁষতে দেন না, যাতে আমার কোনো ক্ষতি না হয়। আমাকে অবহেলা করেন, বাট আপনার চোখে রাগের আড়ালে আমার জন্য ভালোবাসা দেখতে পাই। অধীরাজ তানভীর হাত ছিটকে সরিয়ে দিয়ে বলে, অতিরিক্ত বাবা বোকামি। আমার লাইফে ভালোবাসার স্থান নেই। প্রতিনিয়ত দেহ টুকরো টুকরো করি, রক্ত দিয়ে গোসল করি, তাই আমার থেকে ভালোবাসা আদায় করা বোকামি। পরের বার কাছে আসতে দেখলে বস্তার মধ্যে বন্দি করে সোজা সমুদ্রে ভাসিয়ে দিয়ে আসবো। অধীরাজ কথাটা বলে আর দেরি করেনি। রাগে বড় বড় পা ফেলে বেরিয়ে যায়। আরিশ আর দাদামশাই আসারও অপেক্ষা করেনি। তানভি অধীরাজের যাওয়ার পানে তাকিয়ে থাকে, এরপর নিজের হাতের দিকে তাকায়। হাতে আঙ্গুলের ছাপ বসে গিয়েছে। তানভি মুচকি হেসে সেখানে চুমু খেয়ে বলে, আপনার চোখের উপর থেকে রাগের পর্দাটা সরিয়ে ভালোবাসার পর্দাটা উন্মুক্ত করবই।
আমাকে ভালোবাসেন সেটা স্বীকার করতে বাধ্য আপনি মিস্টার জাম্বুবান। রাতের নিশতি নিস্তব্ধতা এমন এক গভীর অথচ অনির্ণেয় প্রপঞ্চ, যেখানে ধ্বনির অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে যায় আর প্রতিটি সত্তা এক অদৃশ্য জড়তার আচ্ছাদনে নিমজ্জিত হয়। আকাশ তার অমিলন অন্ধকারে সমগ্র বিশ্বকে গ্রাস করে রাখে, যেন অনন্ত শূন্যতার এক সুগভীর গহ্বর থেকে নিস্তব্ধতার অবর্ণনীয় প্রতিধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়েছে। বাতাসের অদৃশ্য স্পন্দনও এখানে স্থির হয়ে থাকে, ফলে প্রকৃতির ক্ষুদ্রতম আন্দোলন পর্যন্ত থমকে গিয়ে এক অচল চিত্রকল্পে পরিণত হয়। দূরে ছায়ার ভেতর থেকে ভেসে আসা আলো নিস্তব্ধতার কঠোর শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ে, যেন সময় নিজেও অনন্ত বিস্মৃতির কোলে আশ্রয় নিয়েছে। এই মুহূর্তে নিস্তব্ধতা আর অন্ধকার মিলেমিশে এমন এক এক গূঢ় আবহ সৃষ্টি করে, যা মানব চেতনার গভীরতম স্তর পর্যন্ত কাঁপিয়ে দিয়ে শূন্যতার কাছে নতি স্বীকারে বাধ্য করে। ব্ল্যাক ভাইপার মেনশনের চারিদিকে হাজারো গার্ডদের আনাগোনা। কালো রঙের গ্লাস দিয়ে মোড়ানো বিশাল বহুল মেনশনটা অন্ধকারে চিকচিক করছে, আর সেখানে কোনো এক বলকনির কাছে দাঁড়িয়ে আছে অ্যানি। চারপাশে চোখ বুলিয়ে বড় করে নিঃশ্বাস টানে। অ্যানি নিজের ব্যালকনি ছেড়ে অন্য আরেক ব্যালকনিতে চলে যায়। কলিজা ধরফর করছে, পালানোর জন্য তার হৃদয় ছটফট করছে। চিত্রা মাসির থেকে শুনেছে আজ নিক জেভরান আসবে না। অ্যানির ভেতর পালানোর সাহস সঞ্চয় হয়। আজকে রাতের মতো এমন রাত হয়তো সে আর পাবে না, আর এমন সুযোগ হাতছাড়া করার মতো বোকা সে নয়। অ্যানি রেলিং ধরে সামনে উকি দেয়। এখানে থেকে বাহিরের অংশ একদম স্পষ্ট দেখা যায়। গেটের সামনে দুজন বিশাল দেহের ব্যক্তিকে দেখে কপাল কুঁচকে ফেলে। এদের সীমানা অতিক্রম করে যাওয়া অসম্ভব। মুহূর্তে অ্যানির অধরে রহস্যময় হাসি ফুটে ওঠে। কোনো রকম অপেক্ষা না করে নিজের কাবার্ড খুলে কাবার্ড থেকে অনেক খোঁজাখুঁজির পর একটা শর্ট ড্রেস বের করে। ড্রেসটা হাতে নিয়ে বাঁকা হেসে লাইট অফ করে দেয়। এরপর কিছুক্ষণের মধ্যেই চেঞ্জ করে লাইট অন করে। ড্রেসটা হাঁটু পর্যন্ত, ফলে অ্যানির ফর্সা পা দুটি উন্মুক্ত। অ্যানি নিজের চুলগুলো ছেড়ে দেয়, লম্বা চুলগুলো হাঁটু অবধি এসে ঠেকে। অ্যানি রহস্যময় হাসি দিয়ে পুনরায় রেলিংয়ের কাছে চলে যায়। পিছনের বারান্দায় সিঁড়ি দিয়ে একদম নিঃশব্দে বেরিয়ে যায়। পায়ে কোনো রকম জুতাও পরিধান করেনি শব্দ হবে বলে। অ্যানি মুখ চেপে ধরে অন্ধকারের জায়গাগুলো দিয়ে এগিয়ে যেতে থাকে। নিশতি এই রাতে এমন ভয়ানক পদক্ষেপে অ্যানির আত্মা পর্যন্ত কাঁপছে, হাঁটু কাঁপছে তার। তবুও নিজের সাহসিকতায় সে অটল। অন্ধকার পথ ধরে একদম গেটের সামনে চলে আসে। গার্ড দুজন কারোর উপস্থিতি টের পেয়ে বন্দুক তাক করে গর্জে ওঠে। কি ওখানে? অ্যানি কেঁপে ওঠে লোক দুটার গর্জনে, কিন্তু নিজের সাহসটাকে প্রাধান্য দিয়ে মুচকি হেসে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। গার্ড দুটি অ্যানিকে দেখে বন্দুক নামিয়ে নেয়। এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ নড়ালেই মেয়েটা হারিয়ে যাবে। চাঁদের আলোতে চিকচিক করছে অ্যানির দবদবে ফর্সা শরীর। নীল চোখের গভীরতায় হারিয়ে যায় নিষ্ঠুর দুই গার্ড। অ্যানি লাজুক হেসে বলে একজন গার্ডের বুকে হাত রেখে। এরপর আরেকজন গার্ডের দিকে উড়ন্ত চুমু ছেড়ে দেয়। লোক দুইটা মোহিত হয়ে তাকিয়ে আছে অ্যানির দিকে। অ্যানি ঠোঁট কামড়ে হেসে তাদের সামনে দিয়ে কোমর নাচাতে নাচাতে বেরিয়ে যায়। রাতের অন্ধকারের সাথে মিলিয়ে যায় কিছুক্ষণের মধ্যে। অ্যানি চলে যেতে কার দুইটা নিজের জ্ঞানে আসে। একজন হেসে বলে, আরেকজন মলিন মুখে বলে, এতক্ষণ স্বপ্ন দেখেছিলাম ভেবেই কষ্ট লাগছে। এত অপরূপ পরি কখনো দেখিনি, মনে হচ্ছে এটা স্বপ্ন নয় বাস্তব। আমার বুকে স্পর্শ করেছে ওর নরম হাত দিয়ে। আমার দিকে তাকিয়ে চুমু দিছিল, কলিজাটা বেরিয়ে যাচ্ছিল মধু। হঠাৎ একজন গার্ডের মস্তিষ্ক নড়ে ওঠে। আচমকা কপাল কুঁচকে বলে। লোকটা তড়িৎ গতিতে তাকায়, কণ্ঠ কেঁপে ওঠে অসম্ভবভাবে। গলা শুকিয়ে আসে এক মুহূর্তের জন্য। দুজনের হাঁটু কাঁপছে। কোনো রকম অস্পষ্ট ভাষায় বলে, বস যে মেয়েটাকে কিনে এনেছিল সেই মেয়েটা নয়তো? একই রকম নীল চোখের গভীরতা, গাড্ডু পর্যন্ত ঢেউ খেলানোর চুল, বদবে ফর্সা গায়ের রং, মুখের কোমলতা এতটাই গভীর যে কেউ নিজেকে হারিয়ে ফেলতে বাধ্য। বর্ণনা তো এমনই শুনেছিলাম।
লোক দুইটা পাগলের মতো শ্বাস নিতে থাকে। এত বড় ভুল তারা কিভাবে করতে পারল? তাদের জঘন্য মৃত্যু থেকে কেউ আটকাতে পারবে না। গভীর রজনীর অন্তহীন অন্ধকারে যখন নিশুতি নীরবতা সমগ্র পরিবেশকে আবৃত করেছে, কেবলমাত্র দূর থেকে ভেসে আসা হুতুম পেঁচার কর্কশ ডাকে যেন শূন্যতাকে বিদীর্ণ করছে। এই নিস্তব্ধতার মর্মান্তিক স্তর ভেদ করে অ্যানি মৃত্যু ভয় উন্মত্ত হয়ে দৌড়াচ্ছে। খালি পায়ে বিরামহীনভাবে দৌড়াচ্ছে। শরীর কাঁপছে তার অসম্ভবভাবে। তৃষ্ণায় গলা শুকিয়ে এসেছে, কিন্তু থামার কোনো নাম নেই। তার মস্তিষ্কের প্রতিটি স্নায়ু যেন একটি সংকেত দিচ্ছে, বাঁচতে হলে পালাতে হবে, আর পালাতে হলে গন্তব্য অজানা হলেও অগ্রসর হতে হবে। অ্যানি জানে না সে কোথায় যাচ্ছে, কোন প্রান্তে তার মুক্তির আলোক বর্তিকা জ্বলছে। দিনের হিসাব, মাসের অস্তিত্ব, সময়ের সমস্ত রেখাচিত্র তার অন্তর থেকে মুছে গেছে। কেবল একটি সত্য রয়ে গেছে, অমানবিক বন্দি দশা থেকে অস্থায়ী মুক্তি ঘটেছে, কিন্তু স্থায়ী পরিত্রাণ এখনও তার নাগালের বাইরে। গ্যাংস্টার বস নিক জেভরানের ছায়া যেন প্রতিটি অন্ধকার গলির মাঝে মিশে তার শ্বাস প্রশ্বাসকেও গ্রাস করতে উদ্যত। একবার ধরা পড়লে পুনরায় বাঁচার আশঙ্কা নেই। জুতোহীন ছোট্ট পদযুগল অসংখ্যবার ধাক্কা খেয়ে থেতলে গেছে। কতবার পড়েছে তার হিসাব নেই। রক্ত আর কাদার স্তর মিলেমিশে একাকার হয়ে উঠেছে। শরীরের প্রতিটি অঙ্গ ক্লান্তির অগ্নি পরীক্ষায় ভেঙে পড়ছে, অথচ প্রাণ রক্ষার ব্যাকুলতা তাকে ঠেলে নিয়ে যাচ্ছে সামনের দিকে। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে, চোখ ঝাপসা হয়ে আসছে, তবু বসার অবকাশ নেই। রাতের ভয়ঙ্কর নীরবতায় সামান্য বিরতিও মৃত্যু ডেকে আনতে পারে, এই জ্ঞান তাকে চলতেই বাধ্য করেছে। হঠাৎই অন্ধকারের বুকে একটি শক্ত বস্তুর স্থানে সংঘর্ষে অ্যানি মাটিতে আছড়ে পড়ে। কপাল ফেটে রক্তধারা গড়িয়ে নামছে। কেঁপে ওঠা আঙ্গুল দিয়ে ক্ষত চেপে ধরে সে অস্পষ্ট স্বরে বিলাপ করে বলে ওঠে, আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। নরকের কফর থেকে মুক্তির দুয়ার উন্মুক্ত করলে তবে এখনই আমাকে আশ্রয় দাও। আমি বিভ্রান্তির চৌরাস্তার মাঝখানে সঠিক দিশা খুঁজে পাচ্ছি না। অশ্রুসিক্ত মুখে দৃঢ়তার আভাস এনে অ্যানি দাঁড়ানোর চেষ্টা করছে। এমন সময় রাতের নীরবতা বিদীর্ণ করে ভেসে আসে কুকুরের ভয়ানক গর্জন। সেই শব্দে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। অচেনা পায়ের ধ্বনি ক্রমে ঘনিয়ে আসে, আর হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন যেন মৃত্যু ঘটনার সাথে তাল মেলায়। তার কাপা দৃষ্টির সামনে অন্ধকারের আবরণ ছিন্ন করে প্রকাশ পায় এক অবয়ব। কালো লম্বা হুডি আচ্ছাদিত সেই রহস্যময় পুরুষের হাতে রয়েছে এক বিভীষিকাময় কালো কুকুর, যার চোখ দয় নরকের আগুনের মতো ঝলসে উঠছে। যুবকের নিজস্ব দৃষ্টি রক্তাভ তীক্ষ্ণ শিকারী চাহনিতে অ্যানি শিউরে ওঠে। সেই চোখ যেন যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে তার অস্তিত্ব চূর্ণ করে ফেলবে। আতঙ্কে শুকনো ঠোক গিলে অ্যানি অচেতন স্বরে উচ্চারণ করে ফেলে, নিক জেভরান। সেই মুহূর্তে বজ্রপাতের মতো ভেদ করে আসে এক প্রচণ্ড শব্দ। গুলি এসে লাগে তার পায়ের অদূরে। শীতল মাটিতে ধুলো উঠতে থাকে, কিন্তু সে পেছনে তাকাতে সাহস করে না। অ্যানির আত্মা পর্যন্ত কাঁপছে। সামনে যদি যমরাজ থাকে, তবে পেছনে কে ওত পেতে আছে? এই বিভ্রমের মাঝেই বায়ুকে কাঁপিয়ে ওঠে নিক জেভরানের গর্জন। ডোন্ট, একটা টাচ লাগলে দুনিয়া জ্বালিয়ে দিব কায়াত। রাতের বুকে সেই ভয়ঙ্কর কণ্ঠ যেন বজ্র নির্ঘোষের ন্যায় প্রতিধ্বনি হয়, এবং চারিদিকের অন্ধকার আরও ঘন, আরও ভীতিপ্রদ হয়ে ওঠে। কায়াতের এক বিশ্রী হাসির শব্দে অ্যানি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। কায়াত সহ আরও চারজনকে দেখে একই জায়গায় জমে যায়। এক যমরাজ থেকে পালিয়ে এসে এখন 4 যমরাজের মুখে পড়েছে সে। কায়াতকে চিনতে সে মোটেও ভুল করেনি। সে এই লোকটাকে চেনে। ইরানে তাকে অনেকবার দেখেছে, কথাও হয়েছে। তাকে সিডিউস করেছে অনেকবার। পাচার কেন্দ্র, নিলাম কেন্দ্র, সব জায়গাতে সে এই লোকটাকে দেখেছে। কায়াতের বিশ্রী হাসির শব্দে পুরোটো জায়গা আত্মাপুরী হয়ে ওঠে। অ্যানির দুর্বল শরীরটায় সাহস জুগিয়ে রাখাটাও কঠিন হয়ে পড়েছে। মৃত্যুর দুয়ারে এসে শুধু আল্লাহকে স্মরণ করে যাচ্ছে। কায়াত হাসি থামিয়ে বলে, নিজে ফাকনি মিস্টার জ্যাবরান, দুনিয়া আগুন জ্বালালেও লাভ নেই, কিন্তু আমার তো এই সিক্সি লবণীকে চাই। এমন অর্ধনগ্ন অবস্থায় মেয়েটাকে আরও উন্মাদ লাগছে। পর্ষা উন্মুক্ত পা, আকর্ষণীয় গঠন, আর সব থেকে নজর কাড়া তার সৌন্দর্য আর নীল চোখের গভীরতা। শারীরিক গঠনের এমন বিশ্রী ইঙ্গিত শুনে অ্যানির শরীর জ্বালা করে ওঠে। ইচ্ছে করছে কায়াতের মুখে থুতু ফেলে দিয়ে আসতে। হুডির আড়ালে নিকের রিয়াকশন বোঝা গেল না। চোখ দুইটার গভীর দৃষ্টি অ্যানির পোশাকের দিকে। নিজের দৃষ্টি সরিয়ে কায়াতের দিকে তাকিয়ে বলে, সবসময় সুন্দর থাকে মিস্টার কায়াত। তাদের কাজ একটাই,
রাস্তায় অর্ধনগ্ন হয়ে পুরুষ সিডিউস করা, তাদেরকে উত্তেজিত করে নিজের দিকে টেনে নেওয়া। বেশ্যা শব্দটা অ্যানির কানে যেন তীরের ফলার মতো গিয়ে আঘাত করছে। চোখের পানি ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। কায়াত নিকের কথাটা হেসে উড়িয়ে দিয়ে বলে, মোটো এই মেয়ে ব্যবসা নয় মিস্টার জেবরান। যেদিন প্রথম দেখেছি সেদিন পাগল হয়েছি, একদম বেপরোয়া পাগল। পছন্দ করলাম আমি, আর মাঝখানে ছক্কা মারলে তুমি। ভেরি ব্যাড গ্যাংস্টার বস। পাটাকে আরেকটু সামনে এগিয়ে দিয়ে এসে বলে, ছক্কা মারতে আমি বরাবরই ভালোবাসি, এবারের চান্স কেন মিস দেব? বাট তুমি এখানে কেন এসেছো? যদি এই মেয়েকে নিয়ে যেতে চাও তাহলে নিয়ে যেতে পারো, আটকাবো না আমি। তবে তোমরা কয়জন মিলে মেয়েটাকে ভাগ করবে শুনি? নিকের কথা শেষ হতেই কায়াত গম্ভীর হয়ে ওঠে। মুহূর্তে খুশিতে আত্মহারা হয়ে বলে, এত সহজে দিয়ে দিচ্ছ? এর পিছনে কোনো রহস্য নেই তো? একদম নয়। আর এমন দুর্বল জিনিস এতদিন রেখে কি করব? দিয়ে দিলাম তোমাদেরকে, বাট কয়জন মিলে ভাগ করে নেবে শুনি? কায়াত হেসে বলে, আমি একবার পেয়ে গেলে কাউকে ছুতেও দেব না। কিন্তু তোমরা 18 জন তো আমার বিরুদ্ধে হাত মিলিয়েছ এই মেয়েকে নেয়ার জন্য। কায়াত থমথমে খেয়ে যায়। গোপন খবর নিক জেবরান জানলো কিভাবে? মেয়েটাকে দিয়ে দিলে সব বাতিল করে দিব। কায়াত বিশ্রী হেসে বলে, স্বর্ণ সবসময় স্বর্ণই থাকে মিস্টার জেবরান। স্বর্ণের উপরে হাজার লোকের স্পর্শ লাগলো কিছু হয় না। আর এই মেয়েটা তো পুরোটাই হীরা। একবার আমার কাছে আসুক, ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো। নিক একদম অ্যানির কাছাকাছি চলে আসে। নিজের নামে এমন কথাগুলো সহ্য করতে না পেরে অ্যানি কান চেপে ধরে চোখ বন্ধ করে বাঁচে। নিকের উপস্থিতি এই সব নিয়ে তার কোনো খেয়াল নেই, পালাতে পারছে না। চারিদিকে নিক আর কায়াতের দেহরক্ষী দাঁড়িয়ে আছে, যেদিকে দৌড় দিবে সেদিকেই ধরে ফেলবে। নিক কায়াতের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, হ্যাঁ নিয়ে যাও, তবে নিজের ছেলেকে বলি দিয়ে। নিকের কথা শেষ হতেই কায়াতের হুঁশ ফেরে। তাকে কথার জালে এতক্ষণ সম্মোহিত করে অ্যানির কাছে এসেছে। কায়াতের চোয়াল শক্ত করে আসে, রাগে রিরি করে ওঠে পুরো শরীর। নিকের দিকে বন্দুক তাক করে বলে ওঠে, শুয়োরের বাচ্চা, এতক্ষণ আমার সাথে ছলনা করেছিলি? আমার ছেলে কোথায়? নিক গম্ভীর হয়ে বলে। কায়াত রাগে উত্তেজিত হয়ে পা বাড়াতে যাবে, এমন সময় নিকের আরেক সতর্কবাণী, এক পা বাড়ালেও দেহটা পাবি। কোনো রক্তপাত ছাড়া নিজের গন্তব্যে চলে যা, নিজের ছেলেকে অক্ষত অবস্থায় পেয়ে যাবি। কায়াত নিজের জায়গায় দাঁড়িয়ে যায়। এরপর রিভলভারটা নামিয়ে বলে, আমার ছেলেকে কেন জিম্মি করেছিস? শুধু তোর ছেলেকে নয়, তোরা 18 জন যে কয়টা পয়দা করেছিস অশালীন বীর্যপাতে, সব কয়টাকে জিম্মি করেছি। কায়াতের শরীরে জ্বলে ওঠে। কেন করেছিস? তোর কি মনে হয় নিক জেভরান ঘাস কাটে বসে বসে? এই মেয়ে পালানোর খবর যখন আমার কানে এসেছে তখনই বুঝেছি তোরা পিছু নিবি। তোদের দুর্বলতা একটাই, তোদের ছেলেরা। ব্যাস বন্দি করে ফেললাম ওদের। একবার যদি স্পর্শ করার জন্য আসতো তাহলে তোদের ভবিষ্যতের মাথা আলাদা করতাম আমি। বাট আফসোস, তুই ছাড়া কেউ আসেনি। হয়তো খবর পাইনি, না হলে কুকুরের মতো ছুটে আসতো। সবচেয়ে বড় কুকুর তো তুই। কাটা বিছানোর আগেই বায়ান্না হাত জিব্বা বের করে চলে আসলি। কায়াত রাগে চিবিয়ে উঠছে। রাগ মেটাতে না পেরে পাশে থাকা একজন গার্ডের কপালে রিভলভার ঢুকিয়ে দেয়। রিভলভারের চাপ দিবে এমন সময় নিকের হুঙ্কার, রক্তপাত নিজের আন্ডারে গিয়ে কর। তোর এই গুলির শব্দে এই মেয়ে জ্ঞান হারিয়ে ফেলবে, কিন্তু জ্ঞান হারানো এর জন্য মঙ্গলজনক নয়। 2 মিনিটের মধ্যে বিদায় না হলে ছেলের মাথা কাটা যাবে তোর প্যালেসে। কায়াত কিছু করতে গিয়েও থেমে যায়। এত বড় সুযোগ পেয়ে ও হাত ছাড়াও হয়ে গেল। না হলে আজ রক্তপাত ঘটিয়ে হলেও এই মেয়েটাকে সে ছিনিয়ে নিত, কিন্তু তার আগেই সে অন্য কিছুর কাছে দুর্বল হয়ে পড়ে। কায়াতের আগে কিরমির করে যেতে যেতে বলে, আজ যাচ্ছি, পরের বার কিন্তু খালি হাতে ফিরবো না। কায়াত চলে যায় নিজের দেহ রক্ষীদের নিয়ে। অ্যানি পালানোর জন্য রাস্তা খুঁজছে। নিজেকে প্রস্তুত করার জন্য দাঁড়াতেই হিংস্র এক থাপ্পড়ের দাবানলে সে সম্মুখীন হয়। এত বড় থাপ্পড় খেয়ে অ্যানির দুনিয়া ঘুরে আসে। থাপ্পড়ে টাল সামলাতে না পেরে মাটির উপরে গিয়ে পড়ে। শক্ত মাটিতে পড়ে গিয়ে যেন হাড় ভাঙার উপক্রম। পুরো শরীর ফ্যাচ ফ্যাচ করে ওঠে। কিন্তু এই মুহূর্তে তার কাছে সবচেয়ে ভয়ানক ব্যক্তিটা হচ্ছে নিক।
নিক হাত থেকে কুকুরটাকে ছেড়ে দেয়। এরপর শান্ত চোখে কোনো এক ইশারা করে। কুকুরটা নিকের ইশারা পেয়ে বাম দিকে দিয়ে গর্জন করতে করতে দৌড়াতে থাকে। জানা নেই কুকুরটা ঠিক কোথায় গিয়েছে আর কেন গিয়েছে। নিক অ্যানির বাহুতে খামচে ধরে টেনে হিচড়ে নিজের গাড়ির ফ্রন্ট সিটে নিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। অ্যানি গিয়ে একদম গাড়ির কাচের সাথে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পর মুহূর্তে ব্যথায় গঙিয়ে ওঠে। নিক ড্রাইভিং সিটে বসতেই অ্যানি বেরিয়ে যাওয়ার জন্য ছটফট করতেও থাকে। জানোয়ারের বাচ্চা, ছাড় আমাকে। যেতে চাই না আমি আর সেই নরকে। বলে নিক অ্যানির হাত দুইটা খামচে ধরে। মুহূর্তেই গিয়ে অ্যানি নরম মাংসে তার নখ টেপে যায়। গড়গড় করে তরল রক্ত পড়তে থাকে। অ্যানি ছুটার জন্য মরিয়া হয়ে ওঠে। নিক শক্ত করে চেপে ধরে বলে, লোক দুইটাকে পরিচিত লাগছে? কে বললো বেবি গার্ল আমি তোমাকে আগের নরকে নিয়ে যাব? বর্তমানে তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেটা তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না। অ্যানি নিকের ভয়ানক চোখ দুটির দিকে তাকিয়ে বলে। কোথায় নেওয়ার ধান্দা করছেন? নিক সামান্য ঠোঁট বাঁকিয়ে নিচের ঠোঁট কামড়ে রাখে। অ্যানির চোখের পাতা নড়ার আগেই অ্যানির দুই হাত বাঁধা পড়ে যায় একটা শক্ত কিছুর সাথে। অ্যানি কিছু বুঝে উঠতে পারছে না। দুই ঠোঁটের উপরে কোনো এক ধারালো জিনিস লাগিয়ে দেওয়া হয়। ঠোঁট এদিক ওদিক করলেই কেটে যাওয়ার উপক্রম। কিছু সেকেন্ডের ভেতরেই অ্যানি একদম বন্দি হয়ে যায়। কথা বলতে পারছে না, শরীর নড়াচড়া করতে পারছে না। সামনে তার জন্য কি অপেক্ষা করছে ভাবতেই তার গা হিম হয়ে ওঠে। গাড়িটা ছেড়ে দেওয়া হয় দ্রুত গতিতে। নিকের চোখ থেকে যেন আগুনের লাভা বের হচ্ছে। কায়াত পাগলের মতো নিজের প্যালেসে ফিরে যায়। গাড়ি থেকে নেমে এক ভয়ানক হুঙ্কার ছাড়ে। আমার ছেলে কই? কায়াতের গলা পেয়ে তাড়াহুড়া করে দুইজন দেহরক্ষী মিলে 15 বছরের ছেলেটাকে নিয়ে আসে। ছেলেটা নিজের বাবাকে দেখে এগিয়ে যায়। কায়াত ছেলেকে অক্ষত অবস্থায় দেখে শান্তির নিঃশ্বাস ছাড়ে। এরপর দুই গালে দুটা চাপড় দিয়ে বলে, ওই শুয়োরের বাচ্চা তোকে আঘাত করেছে? না, করেনি। আমার সাথে আরও অনেক ছিল। কোথায় রেখেছে? একটা রুমের ভিতরে। রুমটা কি নোংরা ছিল? অনেক নোংরা, টর্চার সেলের অংশ মনে হয়েছিল, কারণ পচনশীল রক্ত আর মাংসের গন্ধ আসছিল বারবার। কায়াতের চোখ দুটো আবারও জ্বলে ওঠে। নিজের আলিশান চেয়ারে বসে বলে, আঘাত করেছে তোর উপর? কায়াতের ছেলে ঠোঁট বাঁকিয়ে বলে, নো, শুধু নিয়ে গিয়েছে, এরপর টেনে হেসড়ে একটা রুমের ভিতরে নিয়ে যায়। টেনে হিসড়ে নিয়ে গিয়েছিল? কখন নিয়ে যাওয়া হয়েছিল? সন্ধ্যার সময় বাইরে বের হয়েছিলাম, তখন পিছন থেকে এসে মুখ চেপে ধরে। আওয়াজ করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। কায়াত আবারও চোয়াল শক্ত করে ফেলে। ছেলের পিঠে হাত রেখে বলে, এর প্রতিশোধ আমি নিব, সবগুলোর হিসাব তুলবো একসাথে। কি আশ্চর্য ব্যাপার তাই না, যে নরপশুর দলেরা দিনের পর দিন অন্য মায়ের সন্তানদের বলি দিচ্ছে, চোখ কান তুলে নিয়ে পাচার করছে, বাচ্চাদের পণ্য হিসেবে বিক্রি করছে, অথচ তার ছেলেকে সামান্য টেনে হিচড়ে নিয়েছে বলে রাগে জ্ঞানহারা হয়ে যাচ্ছে। কায়াতের চোখ বন্ধ করে রাগে গজগজ করছিল। কায়াতের ছেলে বেপরোয়াভাবে বলে, আমাকে তোমার টর্চার সেলে কবে নিয়ে যাবে? সময় আসুক। এখন কেন? বলেছি না সময় আসলে নিয়ে যাওয়া হবে। সেই সময়টায় আর অপেক্ষা করতে পারতেছি না ড্যাড। আমি নারী উল্লাস করতে চাই। কায়াত ছেলের কথায় চোখ ছোট ছোট করে ফেলে। এরপর অট্ট হাসি দিয়ে বলে, নারী উল্লাস করতে চাস? হ্যাঁ। বয়স কত হয়েছে তোর? যতই হোক, বয়স নিয়ে আই ডোন্ট কেয়ার। আমার জাস্ট মেয়ে চাই। কায়াত ছেলের দিকে এক পলক তাকিয়ে অন্যদের উদ্দেশ্যে বলে, এটার মাথায় এসব ঢুকিয়েছে কে রে? আমাকে মারা খাওয়াতে পোলা উঠে পড়ে লেগেছে। 15 বছরের পোলা আসছে নারী উল্লাস করতে। সবাই মাথা নিচু করে রাখে। কায়াতের ছেলে বাঁকা হেসে বলে, আমার কারো শিক্ষার প্রয়োজন নেই ড্যাড, আমি একাই যথেষ্ট। এতটাই ছোট ভাবার দরকার নেই। নরপশুর ছেলে তো ছোট থেকেই নরপশুতে পরিণত হবে, তাই না? তোমাকে অনেকবার দেখছি, তাই আমারও মনেও ইচ্ছা জাগলো। ভুল তো কিছু বলিনি। চোয়াল শক্ত করে বলে, সময় হোক আগে, বাপের মতো আগে নিজেকে তৈরি কর, এরপর টচ্চার ছেলের মালিক তুই নিজেই। তখন কি আমিও তোমার মতো খুন করতে পারবো? পারবি। গুড ড্যাড, অপেক্ষায় রইলাম। রক্ত নিয়ে তাহলে আমিও একদিন উল্লাস করব।
কায়া ছেলের মুখের হিংস্রতা দেখে পৈশাচিক হাসে। এমন ছেলেই তো সে চেয়েছিল। রাতের নিস্তব্ধতা যেন এক অব্যক্ত মৃত্যুর শাসন। সমস্ত আকাশমণ্ডলী নিঃশ্বাস বন্ধ হয়ে শুয়ে আছে কালো অন্ধকারের চাদরে মোড়ানো। বাতাসের সামান্যতম সঞ্চালনও এখানে দুঃসাহসী হয়ে ওঠার আগেই মূর্ছিত হয়ে পড়ে। পাতার হালকা খসখস শব্দ পর্যন্ত যেন অদৃশ্য আতঙ্কে স্থবির। দূর থেকে আসা ক্ষীণ প্রাণী ডাকও এই নৈশব্দের বুকে বিদীর্ণ ক্ষত তৈরি করে, আবার নিস্তব্ধতার গর্ভে গ্রাসিত হয়। প্রতিটি ছায়া নিজের অস্তিত্বকে বহুগুণ প্রসারিত করে ভীতিকর আবরণ রচনা করেছে, যেন অদৃশ্য কোনো শিকারী অন্ধকারের গহ্বরে ওত পেতে আছে। নক্ষত্রবিহীন আকাশ যেন গভীর গহ্বর, যেখানে আলো প্রবেশ করার সাহস হারিয়ে ফেলে। এ এক এমন নিস্তব্ধতা যার ভারে মানব অস্তিত্বের ক্ষুদ্রতম স্পন্দনও ভেঙে পড়ে, আর প্রতিটি শ্বাস প্রশ্বাস মৃত্যুর প্রতিধ্বনি হয়ে প্রতিফলিত হয়। অন্ধকারের প্রাচীরগুলো এক ভয়ানক মুহূর্তের সাক্ষী হবে বলে মরিয়া হয়ে উঠেছে। নিক অ্যানির বাহু চেপে ধরে একটা বদ্ধ রুমের মধ্যে অ্যানিকে ছিটকে ফেলে দেয়। অ্যানির হাত এখনও বাঁধা, চোখ বাঁধা, কোথায় এসেছে তার জানা নেই। নিকের ধাক্কাতে পড়ে যেতে নিলেও নিজেকে সামলে নেয়। নিক ধীর পায়ে অ্যানির সামনে এসে দাঁড়ায়। নিকের শরীরের গন্ধ নাকে আসতে ভেতরটা কেঁপে ওঠে। নিক নিজের সমস্ত ক্রোধের সাথে একটানে চোখের উপরে রাখা বস্তুটাকে খুলে ফেলে। হ্যান্ড কাফ খুলে অ্যানির দিকে হিংস্র নজরে তাকায়। অ্যানি চোখ খুলে সামনে তাকাতেই আটকে ওঠে। দুজন ব্যক্তিকে লোহার সাথে বেঁধে রাখা হয়েছে। লোক দুটোকে চিনতে অ্যানির একটু অসুবিধা হয়নি। যে গার্ডগুলোকে ছোট ড্রেস পরে সিডিউস করে এসে পালিয়েছে, সেই দুটো গার্ডকে এইভাবে বাঁধা অবস্থায় দেখে শিউরে ওঠে। লোক দুইটা অ্যানির দিকে তাকায় না, যেন তাকালেই তাদের ভয়ানক কিছু সম্মুখীন হতে হবে। অ্যানি নিকের দিকে তাকিয়ে বলে, কেন বেঁধে রেখেছেন এখানে ওদের? নিক ঈগল চোখের তাকায় অ্যানির দিকে। নিকের চাহনি দেখে অ্যানি নিজের চোখ সরিয়ে নেয়। নিক চোয়াল শক্ত করে রেখেছে। গ্যাংস্টার বসের ক্রোধ যেন এক অদম্য দহন শিখা, যা তার সমগ্র দেহ গঠনকে রক্তাভ অগ্নিতে রূপান্তরিত করেছে। প্রশস্ত কাঁধ দুটি উত্তেজনায় টান টান হয়ে উঠছে। বাহুগুলো যেন লৌহ খণ্ডের মতো স্ফীত। রগগুলো অগ্নি স্রোতের ন্যায় ফুলে উঠে ধমনী গাত্রে স্পন্দিত হচ্ছে। চল শক্ত করে আঁকড়ে ধরা। দাঁতের ঘর্ষণ থেকে নিঃসৃত শব্দ পরিবেশের নৈশব্দকে চূর্ণ করে দিতে উদ্যত। দাঁতে ঘর্ষণ করে বলে অ্যানি ভয়াতুর দৃষ্টি রেখে বলে, কেন এনেছেন এদের? অ্যানি অধৈর্য হয়ে ওঠে। নিক অ্যানির কাপা ঠোঁট দুইটাকে ধরে স্লাইড করতে থাকে, একদম নরমভাবে। তার দৃষ্টি অমানবিক হিংস্রতার প্রতিমূর্তি। রক্তাভ চোখ নয় এমনভাবে প্রসারিত যেন সেগুলো শিকারীর ক্ষুধায় দীপ্ত দুটি গোলক, যা মুহূর্তেই শিকারকে ছিন্ন বিঘ্ন করে ফেলতে প্রস্তুত। সেই চোখের গভীরে এমন এক অসীম শূন্যতা বিরাজমান, যেখানে ভয়, দয়া কিংবা করুণার অস্তিত্ব নেই। আছে কেবল দমন, ধ্বংস আর আধিপত্যের নির্দয় আকাঙ্ক্ষা। নিক গ্রীবা দেশে ঠোঁট নাড়িয়ে বলে, এই ঠোঁট দুটো দিয়ে উড়ন্ত চুমু দিয়েছিলে, তাই না বেবি গার্ল? তোমার ব্যবস্থা তো পরে করবো মাই ফাকিং ডার্ক অ্যাঞ্জেল। আগে এদের ব্যবস্থা করি। বাচ্চমের মতো এদেরকে মেরে ফেলো, বলি দিতে। মানে ওদেরকে তুমি নিজের হাতে মারবে, আর কিভাবে মারবে সেটা আমি বসে বসে দেখিয়ে দিব। অ্যানি চোখের পাতা ঝাপটে তাকায় নিকের দিকে। এমন ভয়ানক কাজের অফার পেয়ে যেন হৃদস্পন্দন কেঁপে উঠতে চাইছে। দুই পাশে মাথা নাড়িয়ে বলে, আমি পারবো না। এমন জঘন্য কাজ আমি করতে পারবো না। করতে হবে। আমি করব না। জানতে চাইনি আদেশ করেছি বেবি গার্ল। আদেশ মানতে বাধ্য নই। ওরা নিরপরাধ। ওদেরকে মারলে আপনি ধ্বংস হয়ে যাবেন। নিক সামান্য ঠোঁট কামড়ে হেসে বলে, বাচ্চাদের মেরে ফেলতে পারি, আর সেখানে এদের মারার কথা বলাতে ধ্বংসের ভয় দেখাচ্ছ? মাই ফাকিং বেবি গার্ল, নিক জেভরানের ধ্বংসের মাপকাঠি মাপতে যেও না, নিজেই ধ্বংসের গহ্বরে হারিয়ে যাবে। তোমাকে যা বলেছে ঠিক তাই করবে। মানে জানোয়ার আপনি, বাট আমি নই। পালানোর আগে ভাবা উচিত ছিল। অ্যানি তীব্র ক্রোধে ফেটে পড়ে। কি করতাম? আপনার নরকে পচে মরতাম। নিক আচমকা অ্যানির দিকে তাকায়। গ্যাংস্টার বসের অঙ্গ প্রত্যঙ্গের প্রতিটি নড়াচড়া যেন ঝড়ের পূর্বাভাস। তার দেহের প্রতিটি শিরা উপশিরা ক্রোধের বিষাক্ত ছন্দে কম্পমান। মুখমণ্ডলের কঠিন রেখাচিত্র আরও ধারালো হয়ে উঠেছে, যেন শিকারী পশুর মুখোশ। সেই হিংস্র দৃষ্টি নায়িকার দিক থেকে এক মুহূর্তেরও সরে না। নিককে দেখে অ্যানির মনে এমন অনুভূতি দিচ্ছে যেন অদৃশ্য শিকল দিয়ে তাকে বেঁধে ফেলা হয়েছে, আর শ্বাস প্রশ্বাস পর্যন্ত নিকের ক্রোধের অনুমতির অপেক্ষায় আছে। নিক কিছু না বলে সামনের দিকে এগিয়ে যায়। টর্চার সেলের নির্মাণ দেশের অন্ধকার শীতল রাবণীয় এবং
নিরপরাধতার গন্ধে দূষিত। গ্যাংস্টার বসের অভিব্যক্তি একটি কল্পনাতীত অচলাচল। তার পা দুটি মাটি উপরে স্থির, কাঁধ প্রশস্ত হয়ে আছে। সমস্ত পেশির আচ্ছরিত দৃশ্য যেন ধাতুর উপরে খোদিত ক্ষুদ্রতম ফাটলের মতো স্পষ্ট। মুখমণ্ডলের ভাঁজগুলো কঠোর, ঠোঁটের রেখা ধারালো হয়ে আছে, যেন কোনো অনাবিল অগ্নিপাথর কল্পিত হাসির চেয়ে বেশি কিছু লুকিয়ে রেখেছে। তার দৃষ্টি অপরিহার্য, তীক্ষ্ণ, নির্মম, নৌকামুখী শিকারীর মতো। চোখদ্বয় রক্তাভ জ্বলন্ত অগ্নিগোলকের ন্যায়। সে দৃষ্টি এক বিদ্যুতে স্থির হলে সময়টা কথা বলতে শিখে, এবং সেই কথাই হলো হিংসার শাসন। তার শ্বাস প্রশ্বাস দীর্ঘ বাহুল্যে নয়, বরং প্রতিটি নিঃশ্বাস যেন ক্রোধের একটি অনুচ্ছেদ। আর প্রতিটি শ্বাস বের হলে অচেতনভাবে কক্ষটি আরও ঘন আওয়াজে ভরে ওঠে। নিক একটি স্টিলের উপরে থেকে ঝনঝন শব্দ তোলে। অ্যানি কেঁপে ওঠে। নিক অস্ত্রসমূহ, চাবুক, ছোট ছুরি, লোহার কাঁটা, কঠিন দড়ি নিয়ে আসে। এরপর পিশাচের পর এক অ্যানির সামনে একটি নির্বিকার রীতি মেনে ঠেলে দেয়। নিক ধীরে ধীরে প্রতিটি যন্ত্রণার উপস্থাপন করল, যেমন এক উপস্থাপক নিজের নাট্যকুশলতার দেখায়। নিক অ্যানির হাতে ছোট ছুরিটা দিয়ে বলে,